নমস্কার, আমি ভাস্বতী। আপনি দেখছেন আপডেট বাংলা ইউটিউব চ্যানেল। রইল আজকে সব থেকে বড় বাছাই করা 12টি প্রধান খবর। দেখে নিন এক নজরে আজকের হেডলাইন্সগুলি। বাড়ল সাম্মানিক, সঙ্গে অতিরিক্ত সুবিধা। এসআইআর এর কাজে কি খরচ পাবেন বিএলওরা? ঠাকুরবাড়িতে ফাটলো আরো চওড়া, শান্তনুকে চ্যালেঞ্জ ছুড়ে একই নামে নতুন কমিটি সুব্রত ঠাকুরের। গোষ্ঠী কোন্দলের আশঙ্কা, এখনই ঘোষিত হচ্ছে না বঙ্গ বিজেপির নতুন কমিটি। এসআইআর আটকালে বাংলায় রাষ্ট্রপতি শাসন, হুঁশিয়ারি শুভেন্দুর। বিহারে কত আসন পাবে এনডিএ, টার্গেট বেঁধে দিলেন অমিত শাহ। মালগাড়ির মাথায় উঠে প্যাসেঞ্জার ট্রেন, মৃত বেড়ে 8। 6000 গ্রাম শূন্য, হিন্দু শূন্য হয়ে গিয়েছে বাংলায়, বড় দাবি শুভেন্দুর। দেশ ছাড়তে হবে, আতঙ্কে রাত কাটছিল, সকালে ঝুলন্ত দেহ। এসআইআর নিয়ে আবারও মৃত্যুর দাবি। প্রথম দিনেই 18 লক্ষের বেশি ফর্ম বিলি করলেন বিএলওরা, কোনো গন্ডগোলের খবর নেই। এখানে কেউ কারোর ভাই নয়, শত্রু। আপন দাদা তেজস্বীকে আক্রমণ তেজস প্রতাপের। দয়া করে আর সারি বিতর্কে তুমুল ট্রোল, লাইভে এসে মুখ খুললেন রিজু। হিটলার কায়দায় বেনাগরিক করে দিচ্ছে কমিশন, বললেন সুজাত ভদ্র। আপনাদের কাছে একটা অনুরোধ রইল, আমরা প্রতিদিন চেষ্টা করি আপনাদের জন্য সঠিক, সংক্ষিপ্ত এবং নিরপেক্ষ খবর পৌঁছে দিতে। আমাদের এই ছোট্ট চেষ্টাকে যদি আপনার ভালো লাগে, তাহলে দয়া করে একটা লাইক দিয়ে পাশে থাকার বার্তা দিন। আপনাদের একটা লাইকই আমাদের আগামী দিনের অনুপ্রেরণা। এবার আসছে বিস্তারিত খবরে। এসআইআর প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে পশ্চিমবঙ্গে। প্রশিক্ষণ সম্পূর্ণ বুথ লেভেল অফিসারদের। মঙ্গলবার থেকেই এনুমারেশন ফর্ম হাতে বাড়ি বাড়ি যেতে শুরু করেছেন তারা। তবে এখনো কিছু অভিযোগ রয়েছে বিএলওদের। এসআইআর এর কাজে মোবাইল ডেটা খরচ হচ্ছে, তা নিয়ে অফিসারদের একাংশ ক্ষোভ প্রকাশ করছেন। কমিশন সূত্রে খবর, এসআইআর এর কাজের জন্য খরচ পাবেন বিএলওরা। অন্যদিকে নবান্ন সূত্রে পাওয়া খবর অনুযায়ী রাজ্যের অর্থ দপ্তরের কাছে ইতিমধ্যেই প্রস্তাব পাঠিয়েছে সিইও দপ্তর। কি থাকছে ওই খরচের মধ্যে, কত টাকা দেওয়া হবে? নির্বাচন কমিশনের তরফে জানা গিয়েছে, বিএলওদের উৎসাহ ভাতা বাবদ 6000 টাকা দেওয়া হবে। এর মধ্যেই ধরা রয়েছে ফোনের খরচ বাবদ 1000 টাকা। এসআইআর এর সময় ভোটারদের তথ্য পূরণ করতে গিয়ে মোবাইলে ডেটা খরচের অভিযোগ করেছিলেন বিএলওরা। অনেকের আবার দাবি, আগে তাদের কাছে স্মার্টফোন ছিল না, কিন্তু এসআইআর এর কাজ করতে গিয়ে স্মার্টফোন কিনতে হয়েছে তাদের। আর তা কিনতে গিয়ে সাম্মানিকের টাকা খরচ হয়ে যাচ্ছে তাদের। বাড়ানো হচ্ছে সাম্মানিক। আগে বছর 6000 টাকা সাম্মানিক পেতেন বিএলওরা, এখন তা বাড়িয়ে করা হয়েছে 12000 টাকা। নির্বাচন কমিশন সূত্রে খবর, প্রতি বছর ভোটার তালিকা পর্যালোচনার কাজ করে 6000 টাকা পেতেন, কিন্তু এইবার সেই টাকা বাড়িয়ে 12000 টাকা করা হয়েছে। এসআইআর আবহে আরো চওড়া হলো মতুয়া ঠাকুরবাড়ির ফাটল। কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের সংগঠনের বিরুদ্ধে দালাল চক্র সহ সংগঠনের অর্থ নয়ছয়ের অভিযোগ তুললে নতুন কমিটি গঠন করলেন গাইঘাটের বিজেপি বিধায়ক দাদা সুব্রত ঠাকুরের। একই সংগঠনের নামে, একই রেজিস্ট্রেশনের নম্বরে নতুন কমিটি গঠন করলেন তিনি। মঙ্গলবার বিকেলে ঠাকুরনগরে ঠাকুরবাড়িতে কয়েকশো মতুয়ার উপস্থিতিতে তৈরি নতুন সংগঠনের সংঘাধিপতি হলেন সুব্রত ঠাকুর। সভাপতি হয়েছেন দলপতি বৈদ্যনাথ বালা, কার্যকরী সভাপতি হয়েছেন কৃষ্ণপদ মণ্ডল এবং সৈকত মণ্ডল, প্রধান সেবায়েত মঞ্জুল কৃষ্ণ ঠাকুর এবং প্রধান উপদেষ্টা হয়েছেন শুভব্রত মা ছবি রানী ঠাকুর। নতুন কমিটি গঠনের ঘোষণা মঞ্চে হাজির ছিলেন শান্তনুর বিরুদ্ধে গোষ্ঠীর 2 বিধায়ক স্বপন মজুমদার এবং অসীম সরকার। সুব্রত বলেন, শান্তনু ঠাকুরের সংগঠনে আর কাজ করা যাচ্ছিল না। সংগঠনে দালাল রাজে ভরে গিয়েছে, অর্থ নয়ছয় করেছে। আমি এর বিরুদ্ধে বারবার বলেও কাজ হয়নি, তাই সংগঠন ও নতুন কমিটি গঠন করেছি। এই সংগঠন মতুয়াদের স্বার্থে কাজ করবে। এই প্রসঙ্গে শান্তনু ঠাকুর জানালেন, আলাদা সংগঠন করার অধিকার সকলেরই আছে, তবে নতুন সংগঠন তৈরি করলেই হবে না, নিজের অস্তিত্ব প্রমাণ করতে হবে। এতদিন ঠাকুরবাড়িতে মতুয়াদের তৃণমূল এবং বিজেপি প্রভাবিত 2টি সংগঠন ছিল। এসআইআর এর প্রতিবাদে মমতা বালা ঠাকুরের অনশনের 24 ঘন্টা আগে বিজেপি প্রভাবিত সংগঠন ভেঙে যাওয়া নতুন সমীকরণ তৈরি করেছে। বিধানসভা নির্বাচনের আগে তা মাত্র অন্য মাত্রা নেবে বলেই মনে করছে রাজনৈতিক মহল। প্রসঙ্গত, এসআইআর এর বিরোধিতায় বুধবার থেকে অনশনের ডাক দিয়েছেন রাজ্যসভার সাংসদ তথা তৃণমূল প্রভাবিত অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সংঘাধিপতি মমতা বালা ঠাকুর। তবে অন্যদিকে এদিন সুব্রত নিজে আলাদা সংগঠন এবং নতুন কমিটি ঘোষণা করলেন। এ করায় বিবাদ চূড়ান্ত আকার নিল। রাজ্য বিজেপির নতুন কমিটি নিয়ে তরজা অব্যাহত। নভেম্বর মাসের 3য় সপ্তাহের আগে নতুন কমিটি ঘোষণার সম্ভাবনা ক্ষীণ। বিহার নির্বাচনের ফল প্রকাশের পরেই বাংলার দিকে নজর দেবে বিজেপির শীর্ষ নেতৃত্ব। বঙ্গ বিজেপির অন্দরে যে আদি এবং নব্বর চরম সংঘাত চলছে সর্বজন বিদিত। সেই সমীকরণ সামলে নতুন রাজ্য কমিটি গঠন করা বঙ্গ বিজেপির কাছে এক প্রকার চ্যালেঞ্জ বলাই চলে। তাই রাজ্য বিজেপির নতুন কমিটি নিয়ে সমাধান সূত্র খুঁজতে দিল্লিতে তলব করা হয়েছিল রাজ্য বিজেপির শ্রমিক ভট্টাচার্যকে। রবিবার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত দফায় দফায় বাংলার ভারপ্রাপ্ত দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সুনীল বনসলের সঙ্গে দীর্ঘ বৈঠকও করেছেন তিনি।
কিন্তু সমাধান সূত্র অধরাই রয়ে গিয়েছে। বনসল শ্রমিকের বৈঠকে প্রাথমিকভাবে রাজ্য বিজেপির নতুন কমিটিতে কারা থাকবে কারা থাকবে না তাদের জায়গা দেওয়া হতে চলেছে। সেই প্রসঙ্গে শ্রমিক বলেছেন, রাজ্য কমিটি নিয়ে বনসলের সঙ্গে দীর্ঘ আলোচনা রয়েছে। কমিটিতে জায়গা দেওয়ার ক্ষেত্রে সক্রিয়তা, নিষ্ঠা এবং দলের প্রতি আনুগত্য একমাত্র প্রাথমিকতা। নভেম্বর মাসের মাঝামাঝি নতুন কমিটি গঠন হয়ে যাবে আশা করছি। বিজেপি সূত্রে খবর, তড়িঘড়ি করে নয়, সব দিক বিবেচনা করার সময় নিয়ে বাংলার রাজ্য কমিটি গঠনের ক্ষেত্রে পা ফেলতে চাইছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। এবার এসআইআর ইস্যুতে রাষ্ট্রপতি শাসনের হুঁশিয়ারি দিলেন শুভেন্দু অধিকারী। মঙ্গলবার বিকেলে পানিহাটিতে মিছিল করেন রাজ্যের বিরোধী দলনেতা। মিছিল শেষে একটি সভাও হয়েছিল, সেখানে এমন মন্তব্য করেন তিনি। রাজ্যের বিরোধী দলনেতা জানালো, এসআইআর নিয়ে তৃণমূল বিশৃঙ্খলা করলে চূড়ান্ত ভোটার তালিকা বেরোবে না, আর ভোটার লিস্ট না বেরোলে ভোট হবে না। তাহলে আগামী 4 মে রাত 12টার পর রাষ্ট্রপতি শাসন চালু হবে। শুভেন্দুর কথায়, এসআইআর নয়, বিজেপি কর্মী সমর্থকদের একটাই কথা বলবো, তৃণমূল যদি ভণ্ডুল করার চেষ্টা করে, বিএলওকে মারে, ইলেকশন কমিশনকে আক্রমণ করে, ইলেকশন কমিশন বুঝে নেবে। দায়িত্ব বিজেপির নয়, মারামারিতে জড়াবেন না। শুভেন্দু এদিন পরিসংখ্যান দিয়ে জানান, গত 2021-এর 5ই মে বাংলায় সরকার গঠন হয়েছিল। সেজন্য 2026 সালে 4 মে রাত 12টার মধ্যে রাজ্যের সরকার গঠন করতে হবে। এজন্য 7ই ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করতে হবে। বিশৃঙ্খলা করে যদি এসআইআর করতে দেওয়া না হয়, সেই জন্য ভোটার তালিকা বেরোবে না, আর ভোটার তালিকা না বেরোলে ভোটও হবে না। সরকার গঠন না হলে 4 মে রাত 12টার পর রাষ্ট্রপতি শাসন হবে। রাজ্যের এসআইআর আটকানো যাবে না। এদিনের সভা থেকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন তিনি। শুভেন্দু বলেন, বাংলাদেশি, মুসলিম, রোহিঙ্গা এদের একজনেরও নামও ভোটার তালিকায় থাকবে না। হিন্দু শরণার্থীদের জন্য ভারতবর্ষ আছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2019 সালে ঠাকুরনগরে কথা দিয়েছিলেন সিএএ হবে। 2024 সালে সিএএ চালু হয়েছে। অনুপ্রবেশ আটকাতে বাংলাদেশের সীমানায় কাঁটাতার দেওয়ার জন্য রাজ্য সরকারের জমি না দেওয়াকে এদিন দায়ী করেন শুভেন্দু। পানিহাটির আগরপাড়ায় প্রৌঢ় প্রদীপ করের আত্মঘাতী হওয়ার প্রসঙ্গে এসআইআর এর কোনো সম্পর্ক নেই, সেই মন্তব্য করেন তিনি। এতদিন বিহারে এনডিএ নেতারা বলছেন আপ কি বার 200 পার, কিন্তু এবার লক্ষ্যমাত্রা কমিয়ে বললেন খোদ অমিত শাহ। তার মতে, বিহারে 160টিরও বেশি আসন পেয়ে মসনদে প্রত্যাবর্তন করবে শাসক জোট। এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমের কথা বলায় শাহ বলেন, এবার পরিস্থিতি খুব ভালো, আমরা বেশ অনুকূল অবস্থানে রয়েছি, 160টিরও বেশি আসন পাবো। তার দাবি, 2/3 আসন পেয়ে ক্ষমতায় ফিরবে এনডিএ। পাশাপাশি শাহর মতে, বিজেপি এবং জেডিইউ দুই দলই ভালো পারফরমেন্স করবে, স্ট্রাইক রেট প্রায় সমানই থাকবে। বিহারে কি কি করা হয়েছে তার বিবরণ দিতে গিয়ে শাহ বলেন, এখনো পর্যন্ত গত 11 বছরে আমরা বিহারের সব থেকে গুরুত্বপূর্ণ পরিকাঠামো, রাস্তাঘাট, সেতু, বিদ্যুৎ কেন্দ্রকে মজবুত করার কাজ করেছি। শিল্পের জন্য প্রয়োজনীয় পরিকাঠামো ইতিমধ্যেই মোদীজি স্বয়ং তৈরি করে দিয়েছেন। বৃহস্পতিবার থেকে শুরু হতে চলেছে বিহারে ভোট, তার আগে ক্রমশ চড়ছে উত্তেজনার পারদ। বিহারে প্রশান্ত কিশোরের দল জনসুরাজ পার্টির কর্মী দুলাল চাঁদ যাদবকে খুনের ঘটনায় গ্রেপ্তার হয়েছে মোকামা কেন্দ্রের জেডি প্রার্থী অনন্ত সিং। তার গ্রেপ্তারির পরে ফুঁসে উঠছে লালু প্রসাদ যাদবের পুত্র তথা আরজেডি নেতা তেজস্বী যাদব। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিজেপিকে কটাক্ষ করে তিনি বলেন, বিহারে মহা জঙ্গল রাজ চলছে। মোদীকে কটাক্ষ করে তিনি বলেন, প্রধানমন্ত্রী গুজরাটে কারখানা তৈরি করছেন আর বিহার ভোটে জিততে চান, এটা আর চলবে না। গত 11 বছরে কোনো কর্মসংস্থান তৈরি করেননি তিনি। এখনো প্রধানমন্ত্রী 1 কোটি চাকরি দেওয়ার কথা বলছেন, এটা কেবল একটা কৌশল। মালগাড়ির সঙ্গে প্যাসেঞ্জার ট্রেনের সংঘর্ষের তীব্রতা এতটাই ছিল যে প্যাসেঞ্জার ট্রেনের প্রথম কামরাটি উঠে যায় মালগাড়ির ওপর। দুর্ঘটনায় এখনো পর্যন্ত 8 জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন বেশ কয়েকজন। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা। মঙ্গলবার দুর্ঘটনাটি ঘটেছে ছত্তিশগড়ের বিলাসপুর জয়রামনগড় স্টেশনের কাছে। বিলাসপুরের জেলাশাসক সঞ্জয় আগরওয়াল জানিয়েছেন, প্যাসেঞ্জার ট্রেনটি কোবরা থেকে বিলাসপুর যাচ্ছিল আর মালগাড়িটা বিলাসপুরের দিক থেকে আসছিল। দুর্ঘটনাস্থলে 4 জনের মৃত্যু হয়। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন। দুর্ঘটনাস্থলে রেল জেলা প্রশাসনের আধিকারিকরা পৌঁছে যান। উদ্ধারকারী টিমও খবর পেয়ে পৌঁছে যায়। বিলাসপুরে পুলিশ সুপার রজনী সিং উদ্ধার কার্য চলছে। আহতদের স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। পরে আরো 4 জনের মৃত্যু হয়। সব মিলিয়ে এখনো পর্যন্ত 8 জনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনার জেরে ওভারহেড তার ছিঁড়ে যায়, সিগন্যালিং এর ব্যবস্থা বন্ধ হয়ে যায়, যার ফলে একাধিক এক্সপ্রেস এবং প্যাসেঞ্জার ট্রেন বাতিল করে কিংবা রুট বদল করা হয়েছে। দুর্ঘটনাগ্রস্ত প্যাসেঞ্জারদের যাত্রীদের গন্তব্যে পৌঁছে দিতে বিকল্প ব্যবস্থাও করা হয়েছে। চালু করা হয়েছে হেল্পলাইন নম্বর। কার্বলিক অ্যাসিড দিলে সাপ যেভাবে পালায়, এসআইআরও তাই। যেই না গর্তে নির্বাচন কমিশন ঢেলেছে, অমনি ভারত ছেড়ে রোহিঙ্গা ও বাংলাদেশে মুসলমানরা পালাচ্ছেন। আগরপাড়ার সভা থেকে ঠিক এইভাবেই একের পর এক বোমা ছুড়লেন নন্দীগ্রামের বিধায়ক তথা বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আদ্যপান্ত চাঁচাছোলা ভাষায় সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলকে বেলগাম আক্রমণ করেছেন তিনি। গুরুতর অভিযোগ করে শুভেন্দু বলছেন, এই বাংলাদেশি মুসলমান এবং রোহিঙ্গাদের ঢোকানোর জন্যই রাজ্য সরকার সীমান্তে জমি দিচ্ছে না, ফলে কেন্দ্র বেড়া দিতে পারছে না, আর সেই কারণে ভোটের সময় এই সমস্ত লোকজন বুথে বুথে গিয়ে ছাপ্পা মারতে সক্ষম হচ্ছে।
বরাবরই বাংলাদেশি মুসলমানদের বিপক্ষে কথা বলতে দেখা যায় শুভেন্দুকে। এর আগেও বহু জায়গায় তিনি অভিযোগ করেছেন এদের জন্য বিভিন্ন জায়গা থেকে হিন্দুরা চলে যেতে বাধ্য হচ্ছেন। কাল তো একেবারে রাগঢাক না করে বিরোধী দলনেতা বলছেন, স্বাধীনতার আগে যে গ্রামে একসময় সন্ধে হলে তুলসী মঞ্চে আলো জ্বলতো, গীতা পাঠ হতো, সেসব গ্রামে আজ তার কোনো অস্তিত্বই নেই। তিনি বলেন, স্বাধীনতার আগে এমন অনেক গ্রাম আছে যেখানে গীতা পাঠ হতো, হনুমান চালিসা পাঠ হতো এবং 6000 গ্রাম এই 15 বছরে হিন্দু শূন্য হয়ে গিয়েছে পশ্চিম বাংলায়। অন্যদিকে এই ইস্যুতে পিছু না হটতেই শাসক দলকে ঘোরাতে তৎপর হচ্ছে আজ শুভেন্দুর বক্তব্য থেকে আরো একবার স্পষ্ট হয়ে গেল। মঙ্গলবার থেকে রাজ্যে বুথ লেভেল এজেন্টরা বাড়ি বাড়ি গিয়ে এনুমারেশন ফর্ম দেওয়া শুরু করলেন। আর কমিশনের হিসাব বলছে বাংলায় প্রথম দিনেই 18 লক্ষের বেশি ফর্ম দিয়েছেন বিএলওরা। প্রথম দিন ফর্ম দেওয়াকে কেন্দ্র করে কোথাও কোনো গন্ডগোলের খবর পাওয়া যায়নি। অন্যদিকে এসআইআর প্রক্রিয়ার জন্য রাজনৈতিক দলগুলি মোট 63,940 জন বুথ লেভেল এজেন্ট নিয়োগ করেছেন। গত 27 অক্টোবর পশ্চিমবঙ্গ সহ 12টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর প্রক্রিয়া শুরু ঘোষণা করে জাতীয় নির্বাচন কমিশন। বাংলায় এসআইআর নিয়ে রাজনৈতিক চাপানোত্তর ক্রমশ বেড়েছে। বিএলওদের হুঁশিয়ারি দেওয়ার অভিযোগ উঠেছে রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে। বিএলওদের নিরাপত্তা নিয়েও স্পষ্ট হয়েছে প্রশ্ন উঠছে। কমিশন অবশ্য স্পষ্ট করে দিয়েছে বিএলওদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব সংশ্লিষ্ট রাজ্যের। এরপর পশ্চিমবঙ্গের নোডাল অফিসার কমিশনের সঙ্গে বৈঠকে জানান বিএলওদের নিরাপত্তার বিষয়টি তারা সুনিশ্চিত করতে পদক্ষেপ করছেন। এসআইআর নিয়ে রাজনৈতিক চাপানোত্তরের মধ্যে এদিন এনুমারেশন ফর্ম দেওয়া শুরু হয়। প্রথম দিন রাজ্য জুড়ে বিভিন্ন জায়গায় ফর্ম দেওয়া হয়। জানা গিয়েছে বিকেল 5টা পর্যন্ত 18 লক্ষের বেশি ফর্ম দেওয়া হয়েছে। বৃহস্পতিবার প্রথম দফার বিহারে ভোট। এহেন পরিস্থিতিতে মহাভারত স্মরণ করলেন তেজস্বী যাদবের ছোট ভাই তেজ প্রতাপ। বললেন, এটা যুদ্ধক্ষেত্র, এখানে কেউ কারোর ভাই নয়, ভাগ্নে নয়, কেবলই শত্রু। তার নিশানায় ছিলেন আরজেডি তথা এনডিএর মুখ্যমন্ত্রী মুখ তেজস্বী যাদব। গত মে মাসে তেজ প্রতাপ বহিষ্কৃত হয়েছিলেন দল থেকে। নেপথ্যে ছিল একটি ছবি, সেখানে তারপরে তাকে মহিলার সঙ্গে দেখা গিয়েছিল। পরে জানা যায় তার নাম অনুষ্কা যাদব। দুজনের মধ্যে নাকি 12 বছরের সম্পর্ক, কিন্তু 2018 সালে বিয়ে করেছেন তেজ প্রতাপ। পরবর্তী সময়ে বিবাহ বিচ্ছেদের দিকে গড়িয়েছেন। প্রশ্ন ওঠে, তাহলে কি সম্পর্কে থাকার পরে অন্য মেয়েকে বিয়ে করেছিলেন তেজ প্রতাপ? অন্যদিকে 21টি আসনে ওই দল প্রার্থী দিয়েছে বিহার নির্বাচনে, যার মধ্যে থেকে মহুয়া থেকে লড়ছেন তিনি নিজে। ভোটের আগে এবার তিনি দামামা বাজিয়ে দিলেন। বর্তমানে দেশে এক নতুন আতঙ্কের নাম এসআইআর। বিহারে প্রায় 42 লক্ষ মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ যাওয়ার পর থেকেই দেশের প্রান্তিক গ্রামগঞ্জে শুরু হয়েছে দুশ্চিন্তার ছায়া। বহু মানুষ মানসিক চাপে আত্মহত্যা করেছেন। ভয় ও অনিশ্চয়তার মধ্যে দিন কাটছে অনেকের। সোমবার কলকাতা প্রেস ক্লাবের এসআইআর বিরোধী গণ আন্দোলনে ডাকা সাংবাদিক সম্মেলনে বিশিষ্ট মানবাধিকার কর্মী সুজাত ভদ্র নির্বাচন কমিশনের ভূমিকা তীব্র সমালোচনা করে বলেন, নির্বাচন কমিশন হিটলারি কায়দায় কাজ করছে। তিনি স্পষ্ট ভাষায় জানান, ভারতীয় নাগরিকত্ব যাচাই করার কোনো ক্ষমতা বা অধিকার নির্বাচন কমিশনের নেই। তাই কাজ সম্পূর্ণরূপে স্বরাষ্ট্র মন্ত্রকের। তিনি 2003 সালের কমিশনের গাইডলাইন দেখিয়ে বলেন, কোনো ইয়ারও নির্বাচন কমিশনের কারোর এখতিয়ারে নেই কাউকে বেনাগরিক ঘোষণা করার। এই দেশের মাটিতে যার জন্ম হয়েছে তার বাড়িঘর না থাকলেও, এমনকি সে রাস্তায় বাস করলেও সে ভারতের নাগরিক। অন্যদিকে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, নির্বাচনের ঠিক আগে বিজেপির রাজনৈতিক স্বার্থে কমিশনকে এসআইআর ব্যবহার করছে, যেমন বিহারে করেছে ভোটের 1 মাস আগে। সুজাত ভদ্রের বক্তব্যে উঠে আসে আরো গুরুতর অভিযোগ, যদি কেউ আমাকে বাংলাদেশি বলে তাহলে কমিশনের কাজ হবে অভিযোগকারীকে প্রমাণ করতে বলা। কমিশন নিজের হাতে আমাকে নাগরিকত্বহীন ঘোষণা করতে পারে না। মানবাধিকার কর্মী ছোটন দাস বলেন, নির্বাচন কমিশন আজ দলিত, আদিবাসী ও প্রান্তিক মানুষের শত্রুতে পরিণত হয়েছে। বিজেপি এবং আরএসএস এর নির্দেশে প্রকৃত ভোটারদের নাম বাদ দেওয়ার ষড়যন্ত্র চলছে। তিনি বিহারে ভোট চুরির অভিযোগ তুলে কমিশনকে ভোট চোর বলে আখ্যায়িত করেন। জামাতে ইসলামী হিন্দের রাজ্য সভাপতি ডক্টর মসিউর রহমান বলেন, বিজেপি এবং আরএসএস এর মুসলমানদের লক্ষ্যবস্তু করলেও সবথেকে বেশি ক্ষতি হবে হিন্দু সমাজের, বিশেষ করে মতুয়া সমাজের। বাইরে থেকে মুসলিম নয়, বরং হিন্দু শরণার্থীরা বেশি আক্রান্ত হবেন। একই সুরে আহলে হাদিস সংগঠনের নেতা আলমগীর সর্দার বলেন, এসআইআর এর ফলে হিন্দু সমাজও ব্যাপক ক্ষতির সম্মুখীন হবে। সবশেষে এসআইআর বিরোধী গণ আন্দোলনের অন্যতম নেতৃত্ব শক্তিমান বোস ঘোষণা করেন একাধিক কর্মসূচি। 5ই নভেম্বর দুপুর 2:30 ধর্মতলা এলিট সিনেমা হলের বিপরীতে শতাধিক সংগঠন মিলে গণ আন্দোলনের ডাক দেওয়া হয়েছে। প্রতিটি জেলায় আন্দোলন সংগঠিত হওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। এছাড়াও 10ই ডিসেম্বর 2025 কলকাতায় বিশাল বিক্ষোভ মিছিল এবং পরবর্তী অনির্দিষ্টকালীন ধর্ণা কর্মসূচির ঘোষণা করেন তিনি। প্রিয় দর্শক, নিয়মিত সঠিক খবরগুলি সঠিক টাইমে পেতে সাবস্ক্রাইব করুন আপডেট বাংলা চ্যানেলটিকে। ধন্যবাদ।